দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা এই আলোচনার পুরো সময় জুড়ে কথা বলতে চাই ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ নিয়ে। আমরা শেষ খবর পেয়েছি ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করছে এবং বাতাসের গতিবেগ কোথাও 90 থেকে 120-এর মধ্যে, অনেক জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং কোনো কোনো জায়গায় একটু ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসছে। তবে ক্ষয়ক্ষতি আসলে এটি পার হয়ে যাওয়ার পর নিরূপণ করার বাস্তবতা তৈরি হবে। আমাদের সঙ্গে এই আলোচনায় আমাদের সহকর্মীরা যুক্ত হবে এবং তার সঙ্গে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিইউপির উপ-উপাচার্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার এলাকার সবশেষ খবরও আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনার মাধ্যমে আমরা পুরো জাতিকে সেটি জানাতে চেষ্টা করব। আমি আসলে স্যারের কাছে আসার আগে একটু আমাদের সহকর্মীদের কাছ থেকে ব্যাপারটি জেনে নিতে চাই যে আসলে দুর্যোগের সবশেষ অবস্থা কি। আমাদের সহকর্মী আছেন সজল দাস সাতক্ষীরা থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং আমাদের সহকর্মী মাসুদ সুমন, তিনি যুক্ত আছেন ঢাকার আবহাওয়া অফিস থেকে। প্রথমে একটু সুমনের কাছে একটু যেতে চাই আমরা। আসলে সুমন, আমরা আপনার মাধ্যমে বা আপনার সহকর্মীদের মাধ্যমে সারাদিন ধরে জানতে পেরেছিলাম যে আসলে এই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে, এখন কি বাস্তবতা আছে, আর সবশেষ আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুসারে এই ঘূর্ণিঝড়টির সবশেষ বাস্তবতা কি আছে, যদি আপনি আমাদেরকে একটু ব্যাপারটি আপডেট করতেন। মাসুদ সুমন। জানেন যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু রাত 8টার সময় সর্বশেষ ব্রিফিং করেছে, তারা তার অবস্থানটি জানিয়েছিল। আমরা এই মাত্র প্রায় 5 মিনিট আগে আবার তাদের সাথে কথা বলেছি, সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করেছি ঘূর্ণিঝড়টির। তারা আমাদের যেমনটি জানিয়েছে যে এর আগে 90 কিলোমিটার বেগে যে বাতাস বইছিল এবং মোংলা বন্দর অতিক্রম করছিল, যে কেন্দ্র থেকে অতিক্রম শুরু হয়েছে রাত 8টা থেকে, যেমনটি বলেছিল 8টার সংবাদ সম্মেলনে। তারপরে এখন আমাদের যেটি জানিয়েছে সেটি কিন্তু অতিক্রম করতে তারা তখন বলেছিল 7-8 ঘন্টা সময় লাগবে। কিন্তু এখন যে সুসংবাদটি দিয়েছেন যে আবহাওয়ার গতিবেগ কমে এসেছে বাতাসের, এবং এই গতিবেগ কমার কারণে এখন কিন্তু এটি ধীরগতিতে চলছে, অর্থাৎ পাড়ি দিচ্ছে মোংলা বন্দর থেকে পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়া হয়ে যে অতিক্রম করার কথা সেটি কিন্তু একটু বেশি সময় নিচ্ছে এটি, ফলে তার শক্তিটি কমে এসেছে এমনটি আমাদের জানিয়েছে। তারপরেও যে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছিল, সে সাতক্ষীরা, বরগুনা, বরিশাল সহ বেশ কিছু অঞ্চলকে সেখানে 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। এবং আপনারা জানেন যে 9 নম্বর বিপদ সংকেত যেটি দিয়েছিল চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, চাঁদপুর সহ এইসব অঞ্চলটিকে, সেখানেও 9 নম্বর বিপদ সংকেতটি অব্যাহত রেখেছে তারা। এবং পাশাপাশি ক্ষয়ক্ষতির যে তথ্যটি আমাদের দিয়েছে, তারা যেমনটি বলেছে যে সাতক্ষীরায় প্রবল, যে এইসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে সাতক্ষীরার শ্যামনগরে একজন বৃদ্ধ কিন্তু মারা গিয়েছে। তিনি কিন্তু তার নিজ বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় পড়ে গিয়ে মারা গিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে আসেনি। তিনি সতর্ক করেছেন, বেশ কিছু দিক থেকে সচেতন করেছেন। তিনি বলেছেন যে আবহাওয়া অফিস থেকে ডক্টর শামীম বলেছেন যে এর ফলে কিন্তু কক্সবাজার বা রাঙ্গামাটি যে পাহাড় ধসের একটি সম্ভাবনা রয়েছে, সেই সব এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও একটি তথ্য জানিয়েছেন সুন্দরবনে কিন্তু পানির পরিমাণ এর মধ্যে 4 থেকে 5 ফিট বৃদ্ধি পেয়েছে, ফলে সুন্দরবনে যে প্রাণী রয়েছে, বাঘ এবং হরিণ, এসব প্রাণীর কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের যেটি বলেছেন যে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কমে গেলেও এর ফলে যে 8 থেকে 10 ফিট জলোচ্ছ্বাসের যে সম্ভাবনাটি ছিল, বাতাসের ফলে যে জলোচ্ছ্বাসটি সৃষ্টি হয় সেই জলোচ্ছ্বাসের সম্ভাবনা ছিল, সেটি কিন্তু এখনো রয়েছে। ফলে এইসব অঞ্চলে কিন্তু এই জোয়ারের পানির পাশাপাশি জলোচ্ছ্বাসটি হবে। ফলে ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু বলা যায়নি। নিরাপত্তার বিষয় নিয়ে আমরা যেমনটি জেনেছি, এইসব অঞ্চলে কিন্তু নিরাপত্তা ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। আপনারা যে জানিয়ে রাখি 10,000 আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু এখনও যারা আশ্রয় কেন্দ্রে পৌঁছায়নি তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করছেন। শুধু মানুষ না, পশু পাখিদেরও নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করছেন, মাইকিং করছেন। পাশাপাশি আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, ওইসব অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম, কুমিল্লা, বরগুনা, এসব 10 নম্বর এবং 9 নম্বর বিপদ সংকেত যেসব এলাকায় দিয়েছে, সেসব এলাকায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ করেছে। সুমন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কাছে একটু পরে আমি আবারও আসার চেষ্টা করব। আমি একটু এখন যেতে চাই সাতক্ষীরাতে। আমাদের সহকর্মী সজল দাস সেখানে আছেন, একেবারে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় তিনি আছেন, সুন্দরবনের একদমই পাশে। এই জায়গাটি অনেক ক্ষেত্রেই বিপদ সংকুল হয়ে ওঠে বিভিন্ন রকম ঘূর্ণিঝড়ের সময়। সজল, আপনার কাছ থেকে আসলে উপকূলের এবং সাতক্ষীরা, খুলনা, যশোর এই যে পুরো এলাকার আসলে সবশেষ কি অবস্থা আপনার কাছে জানতে চাই। ঝড় তো শুরু হয়েছে এবং উপকূল অতিক্রম করতে শুরু করেছে, কীরকম ক্ষয়ক্ষতি হচ্ছে, কীরকম প্রস্তুতি সেখানে আছে, সে ব্যাপারটি একটু আপনি আমাদেরকে জানাবেন। সজল দাস।
জি, সুমন যে বার্তা দিচ্ছিলেন আবহাওয়াবিদের বরাত দিয়ে, আমি তার সরেজমিন রূপ এই মুহূর্তে সাতক্ষীরায় থেকে দেখছি, শ্যামনগরে থেকে। একদম ঠিকই বলছে। এবার বাতাসের গতিবেগ এখন থেকে আধা ঘন্টা আগে যেমন ছিল কিংবা 2 ঘন্টা আগে যেমন ছিল তার থেকে অনেকটা কমে এসেছে। বৃষ্টির যে মাত্রা সেটিও এখন থেকে গত 2 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে এবং প্রবল বৃষ্টি হয়েছে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির পরিমাণও বেশ কমে এসেছে। আবার জলোচ্ছ্বাসের যে বিষয়টি, আমি যদি সরেজমিন রূপ বলি, আজকে দুপুরে যখন জোয়ার ছিল তখন স্বাভাবিক জোয়ারের তুলনায় 2 থেকে 5 ফুট পর্যন্ত পানি বেশি উচ্চতা ছিল এবং অনেক নিচু এলাকায়, উপকূলবর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পানি প্রবেশ করে অনেক বাড়িঘর জলাবদ্ধতার শিকার হয়েছে। কিন্তু যখন ভাটা এসেছে তখন আবার সেই পানি নেমে গেছে এবং ধারণা করা হচ্ছে যে সামনে যখন, এখন যেহেতু 8টা থেকে আবারও জোয়ার শুরু হয়েছে, 11টা নাগাদ, এই 11টা এখন বাজে, 11টার এই সময়টিতে এসে জোয়ার তার পূর্ণরূপে পাবে এবং এই সময়টিতে আসলে বোঝা যাবে যে কি মাত্রায় আসলে জলোচ্ছ্বাস কিংবা যেটি ধারণা করা হচ্ছে 8 থেকে 12 ফুট পর্যন্ত হতে পারে, সেটি কতটা হতে পারে এটি আসলে এখন বোঝা যাবে। আর জলোচ্ছ্বাসের বিষয়ের পাশাপাশি সুমন যেটি বলছিলেন যে সাতক্ষীরা একজনের মৃত্যুর খবর, এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন এবারের, প্রতিবারের মতোই এবারও সেই বিষয়টি এসেছে যে সাধারণ মানুষকে, উপকূলবর্তী এলাকার যারা ঝুঁকিপূর্ণ এলাকায় একদম উপকূলে বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যাপারে। আশ্রয় কেন্দ্রে নিতে এবারও প্রশাসন কিংবা স্থানীয় যে সাধারণ মানুষের যে প্রতিনিধিরা রয়েছেন তারা চেষ্টা করেছেন মানুষকে আশ্রয় কেন্দ্রে নিতে, কিন্তু মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে একটা অনীহা, এটি কিন্তু বেশ বড় আকারে দেখেছি এবার আমি। মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চাননি। একেবারে শেষমেশ যখন আজকে সন্ধ্যার পরে যখন ঘূর্ণিঝড় পুরোপুরি আঘাত এনেছে তখন অনেকে চেষ্টা করেছেন আশ্রয় কেন্দ্রে যেতে। ঠিক যাওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু একজন বৃদ্ধ 65 বছর বয়স তার, তিনি মারা গেছেন। আবার আমি কিছুক্ষণ আগে চেষ্টা করছিলাম একটি আশ্রয় কেন্দ্রে যাওয়ার, আপনি ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাচ্ছিলেন। রাস্তায় আমি যেতে পারিনি কারণ রাস্তায় একাধিক গাছ পড়েছিল, আমি যতটুকু রাস্তা গিয়েছি তার মধ্যে অসংখ্য গাছ পড়েছিল, আমাকে ফিরে আসতে হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের যে মাত্রা, অর্থাৎ বাতাসের তীব্রতা, বৃষ্টির যে তীব্রতা, সেটি কিছুটা কমে এসেছে এবং হয়তো সময়ের সাথে সাথে কমের দিকে যাবে, কিন্তু জলোচ্ছ্বাসের যে সংখ্যা সেটি থেকেই যাচ্ছে। আরেকটি বিষয় একটু শ্রাবণ আপনাকে জানিয়ে রাখি, 673 কিলোমিটার অংশ জুড়ে বেড়িবাঁধের যে বিষয়টি রয়েছে, এর মধ্যে 5 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের এলাকা রয়েছে, যেটি ঝুঁকিপূর্ণ বলছেন পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তাদের সাথে কথা হচ্ছিল, সেই জায়গাগুলো তারা এই ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তেও সেই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, কিন্তু মূলত স্থায়ী সমাধানের ব্যবস্থা না করে সেই জায়গায় জিও ব্যাগ কিংবা বালুর বস্তা ফেলে সেখানে একটা সাময়িক সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে এবার চেষ্টা করা হয়। এই বিষয়টি নিয়ে এই এলাকার সাধারণ মানুষের মধ্যে কিন্তু আগেও ক্ষোভ ছিল এবং এবারও তারা আমার কাছে ক্ষোভ জানাচ্ছিলেন যে কেন স্থায়ী সমাধান দেওয়া হয় না। কারণ উপকূলবর্তী, বিশেষ করে আপনিও বলছিলেন যে সুন্দরবনের এই অধ্যুষিত এলাকার মানুষ নিয়মিতভাবে এই ধরনের সমস্যার সম্মুখীন হন কিংবা প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা আসলে নিয়মিত সংগ্রাম করে বেঁচে থাকেন, এ কারণে স্থায়ী সমাধান চেয়েছেন। আপনি বলছিলেন আশাশুনি কিংবা কয়রা, যেটি খুলনার, আপনি পুরো উপকূলবর্তী এলাকার খবর জানতে চাইছিলেন। এই পুরো এলাকাটিতেই কিন্তু এই ধরনের একটি অবস্থা। আজকে আরো একটা মৃত্যুর ঘটনা ঘটেছে জলোচ্ছ্বাসের সময়, তাদের পরিবারের স্বজনদেরকে বাঁচাতে গিয়ে কিংবা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু ঘটেছে বরগুনায়, এমন একটি বিষয় রয়েছে। শ্রাবণ, সজল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করবেন এবং অবশ্যই আপনার মাধ্যমে আমরা সবশেষ খবর সবার আগে জানতে পারবো। আমি আসলে অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, স্যার আপনার কাছে একটু ফিরতে চাই আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য, কারণ আমরা দেখেছিলাম যে আসলে সকাল থেকেই গণমাধ্যমে এক ধরনের তথ্য আসছিল যে দুপুরে, বিকেলে এবং সবশেষ দেখলাম সন্ধ্যায় আঘাত হানার বাস্তবতা আছে। এখানে অনেকগুলো বিষয় আমরা পেয়েছি। একটু হচ্ছে বিপদ সংকেত। আমরা আসলে বিপদ সংকেতের মাধ্যমে কি বুঝবো যে 1 থেকে 10 পর্যন্ত যে সংকেত, আমরা 11 আছে জানি, টোটাল কাট অফ হয়ে গেলে 11 হতে পারে, এটি একটু আপনি আমাদেরকে একটু বলবেন। এবং তার সঙ্গে সঙ্গে আসলে একেবারেই দুর্গম এলাকায় বেড়িবাঁধের প্রসঙ্গটি বারবারই আসছে, যে সবকিছুর আমরা অ্যাডহক সমাধান করতে চাই, পার্মানেন্ট সলিউশনের পথে হাঁটি না কেন আমরা আসলে? না, ধন্যবাদ। দেখুন, সাইক্লোন রিমাল যেটি এসছে এবং যেটা উপকূলে আঘাত এনেছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গলাচিপা থেকে শুরু করে এটা একবারে সাগরদ্বীপ, যেটা কলকাতার এই পর্যন্ত মানে বিস্তৃত হয়েছে। একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এটা একটা প্রবল মানে ঘূর্ণিঝড়। এটা কিন্তু মানে আমরা যেটা সিডর এবং সাইক্লোন সিডর এবং আইলা ছিল সুপার সাইক্লোন, প্রলয়ঙ্কারী। হ্যাঁ,
এবং এটা কিন্তু প্রবল একটা ঘূর্ণিঝড় এবং প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, এবং যার মানে বাতাসের গতিমাত্রা থাকবে হচ্ছে আপনার 90 থেকে 120, কখনো কখনো বলা হচ্ছে 140 কিলোমিটারের মধ্যে। তো সেখানে স্বভাবতই আমরা জানি যে উপকূলবর্তী 16টা জেলাতে এই ধরনের নাজুকতা তৈরি হবে, এবং এই যে বিস্তৃত এলাকা যেটা আমরা বলছি যে শুধু 576 না, উপকূলবর্তী এলাকায় প্রায় 3000-এর মানে বেশি, মানে আপনার কিলোমিটার বেশি কিন্তু বেড়িবাঁধ আছে আমাদের, সব মিলিয়ে মানে বেড়িবাঁধ নদী এবং সমুদ্র মিলিয়ে 4.5 কিলোমিটারের উপরে, 4500 কিলোমিটার উপরে আছে। তো সেই জায়গাগুলোতে আমাদের যে নাজুকতাগুলো আছে, আমি সেটা প্রথমে বলবো যে সেই নাজুকতাগুলো যে আমাদের বেড়িবাঁধগুলো সাধারণত মাটির তৈরি এবং বালি মাটি, এবং সেই বালি মাটিটা যেটা হয় যে যখন আমরা বেড়িবাঁধগুলো নির্মাণ করি তখন সেটা প্রথমত যেটা দরকার হয় যে 1 বছর 2 বছর যাওয়ার পরে এটা মানে মেইনটেনেন্স বা নির্বাহ করতে হয়, এবং এই নির্বাহের জায়গাটায় আমাদের কোনো রকম বাজেট নেই। এটা পানি উন্নয়ন বোর্ডের বারবার বলা হয়েছে, এবং 2 বছর আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বেড়িবাঁধগুলোকে কংক্রিটের স্ল্যাব দিয়ে মানে চারপাশে রিবেটমেন্টের মতো করে দেওয়া হবে, এবং উপরে যেটা আছে আমরা দেখি যে পানি উপচে ভিতরে এসে যে লবণাক্ত পানির জলাবদ্ধতা তৈরি হয়, এবং যেটা মানে আইলার পরবর্তীতে স্থায়ী জলাবদ্ধতা, আইলা পরবর্তীতে সময় আমরা দেখেছি দীর্ঘ মানে প্রায় 11 বছর ধরে এই অবস্থা হয়েছে। মানুষের ফসলাদি থেকে শুরু করে সবকিছু সম্পূর্ণ শেষ হয়ে গেছে, মানুষ জীবন জীবিকা মানে বৃত্তি পরিবর্তন করে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। তো এই কমিটমেন্টটা কিন্তু ছিল, কিন্তু এটা দুর্ভাগ্যবশত আমাদের এখন পর্যন্ত এটা কিন্তু মানে পরিকল্পনারই অংশ আছে, এটা কিন্তু অ্যাকশনেবল প্রোগ্রামের মাধ্যমে এটা বাস্তবায়ন হয়নি, এটা একটা নাজুকতা আছে। আর একটা হচ্ছে যে মেইনটেনেন্স করার প্রতি বছরের জন্য বাজেট বরাদ্দ করা, এবং এই বর্ষার আগে বিশেষ করে এটা মানে ম্যাসিভ ওয়েতে এটা একটা মনিটরিং বা তদারকি করা, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের গ্যাপ। আর দূরবর্তী যে সংকেতগুলো আমরা যে বিপদ সংকেতের কথা বলছি, এই বিপদ সংকেত নিয়ে সাধারণ গণমানুষের মধ্যে একটা ধোঁয়াশে বা এবং অস্পষ্টতা আছে। অর্থাৎ আমরা শিক্ষিত মানুষ যারা, তারাই কিন্তু আমরা বুঝি না যে 1 নম্বর হচ্ছে দূরবর্তী বিপদ সংকেত, এবং সেটা হচ্ছে আমরা সমুদ্রতে যদি আপনার 61 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় যদি মানে বাতাস বয়ে যায়, তাহলে এটাকে আমরা দূরবর্তী বিপদ সংকেত দেখিয়ে বলি। এবং সাধারণত মানে জাহাজ চলাচলের ক্ষেত্রে মানে এটা এই সতর্কতা প্রযোজ্য। 2 নম্বর দূরবর্তী বিপদ সংকেত, 2 নম্বরটাও কিন্তু দূরবর্তী বিপদ সংকেত, এটাও কিন্তু আমরা দেখতে পাই 62 থেকে 88 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি বাতাসের গতিবেগ থাকে, এবার সেটা মানে স্থানীয় না। তারপরে 3 নম্বর এসে আপনার স্থানীয় সতর্ক সংকেত হচ্ছে, এবং স্থানীয় সতর্ক সংকেত এখানে কিন্তু বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। আর 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেটা, সেটা হচ্ছে 50 থেকে 61 কিলোমিটার বাতাসের সর্বোচ্চ গতিমাত্রা, এবং স্থানীয়ভাবে কিন্তু। আর এরপরে আসছে আপনার 5, 6 এবং 7, এই 3টাই কিন্তু বিপদ সংকেত। এই 3টাই আমাদের শুরু হলো বিপদ সংকেত, এবং এখানে আপনার বাতাসের গতিবেগ যেটা হবে 62 থেকে 88 কিলোমিটার। আর 7 যেটা আমরা বলছি, 8 নম্বর সতর্ক সংকেত যেটা আমরা বলছি, সেখানে বাতাসের তীব্রতা 89 কিলোমিটার প্রতি ঘন্টার থেকে বেশি হবে। আর 9 নম্বর যেটা, সেটা আমরা 89 কিলোমিটার থেকে ঊর্ধ্বে যাবে। আর 10 নম্বর যেটা মহাবিপদ সংকেত বলা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই যে এটা 99 থেকে আপনার 120-140 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর 11 নম্বরে যখন আপনার মানে একেবারে মানে কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো যে 11 নম্বর মহাবিপদ সংকেত। তো এই যে জিনিসগুলো, এটা কিছুটা টেকনিক্যাল, এই জিনিসগুলো সাধারণ মানুষের কিন্তু এইভাবে মানে বোধগম্য না। কাজে আমি মনে করি যে এটাকে সহজ ভাষায় সাবলীল বাংলায় এই জিনিসগুলোকে বুঝিয়ে মানুষকে মানে এর ভয়াবহতা সম্পর্কে, আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, যে এই বিপদ সংকেত না বলে এই সাইক্লোনের ভয়াবহতার মানে ইয়েটা কি, ইন্টেন্সিটি যেটা, ভেলোসিটি বা ম্যাগনিটিউড যেটাকে আমরা বলছি, বা সিভিয়ারিটি যেটাকে আমরা বলছি, এই জায়গাগুলো কিন্তু মানে মানুষকে সতর্ক করার জন্য সাবলীল সহজ সরল বাংলা ভাষায়, দরকার হলে আঞ্চলিক ভাষায় এই জিনিসগুলোকে মানে মানে ট্রান্সলেট বা বর্ণনা করে এটা সাধারণ মানুষকে বোধগম্য করে, এবং সাধারণ মানুষের কাছে এটাকে মানে যোগাযোগ করতে হবে। আসলে এই যে আপনি দেখুন যে কথাটা মাঠ পর্যায়ে থেকে আসলো, যে আপনার মানুষ ঘর বাড়ি থেকে যাচ্ছে না,
এই 10 নম্বর মহাবিপদ সংকেতের পরে যাচ্ছে না। না যাওয়ার পিছনে একটা কারণ সেটা হলো যে তার ঘর বাড়িতে গবাদি পশু, তার জীবন জীবিকার সব উৎস রেখে সে চলে গেলে সবকিছু হারাবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে মানুষ বিপদ সংকেতটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। এই যখন মহাবিপদ সংকেত বলছেন 10 নম্বরটা, 10 নম্বরের মিনিংটা কিন্তু আমি কিন্তু এটা ব্যাখ্যা করতে পারি। এটা হলে কি হতে পারে, ইমপ্যাক্টটা কি, সেই জায়গাটা নিয়ে আসলে কথা বলবো। মাত্রাগত এবং ক্ষয়ক্ষতি কি পরিমাণ হতে পারে, জীবনহানি কিরকম হতে পারে, ফসলাদি কি রকম ক্ষতি হতে পারে এবং মানুষের জীবনে কতটা ঝুঁকি আসতে পারে, এই ঝুঁকিগুলোকে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং তখন তার মধ্যে এক ধরনের কিন্তু কাজ করবে যে না, আমার পরিবার এবং আমার সম্পদ সমূহ, বিশেষ করে আমাদের যে গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে সেগুলো সহ আমরা চলে যাব সাইক্লোন শেল্টারে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার, আরেকটা হচ্ছে সাংস্কৃতিক ব্যাপার। কারণ আমি যখন ধরুন আমাদের পর্দানসীন মানে গ্রামের মানুষ যখন সাইক্লোন শেল্টারে যাব, তখন পুরুষরা মহিলারা গাদাগাদি করে মানে সেই অ্যাকোমোডেশনটা সেখানে নাই আসলে। এখন কিন্তু আমরা দেখতে পাই সাইক্লোন শেল্টারগুলো কিন্তু নারী বান্ধব করা হয়েছে। আগের সাইক্লোন শেল্টারগুলো কিন্তু এরকম ছিল না। এখন এটাকে মাল্টিপারপাস বলেছি আমরা, এবং নারী বান্ধব না শুধুমাত্র, মানে প্রেগনেন্ট মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, ফিডিং সেন্টার করা হয়েছে এবং ডিজেবল যারা আছে তাদের জন্য র্যাম্প করে দেওয়া হয়েছে। এখন কিন্তু অনেকটা কিন্তু আমরা দেখতে পাই যে মানে গণমানুষ বান্ধব যেটাকে আমরা বলি, সেই জিনিসটা কিন্তু করা হচ্ছে, কিন্তু এটা সময় লাগছে। একটু বিরতি নিয়ে আমরা আসি। ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি আলোচনায় প্রথমবারের মতো বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা পটুয়াখালী এবং বরগুনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন এবং সেখানকার সবশেষ খবর আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব এবং তার পাশাপাশি আসলে এই সাইক্লোন বা ঘূর্ণিঝড় রিমালের সবশেষ আপডেটটি আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। ফিরে আসছে একটু পরে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা কথা বলছিলাম ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গ নিয়ে। আমরা বলেছিলাম যে বিরতির পরে এসে আমরা পটুয়াখালীতে যুক্ত হব আমাদের সহকর্মী শিকদার জোবায়েরের কাছে। তার কাছ থেকে শুনবো এবং তার কাছ থেকে শুনে নিয়ে তথ্য পাবো, সেই তথ্যটি আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। জোবায়ের, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি গতকালকে রাত থেকে এখনও উপকূলবর্তী এলাকাগুলোতে আছেন এবং সবশেষ তথ্য সংগ্রহ করছেন। আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে এখন ঘূর্ণিঝড় রিমালের সবশেষ কি অবস্থা আছে, কারণ প্রতিফলিত হতে শুরু করেছে, উপকূল অতিক্রম করার পরে এখন নদী বন্দরগুলোর কি অবস্থা, ঝড়ের তীব্রতা কতটুকু আছে, বৃষ্টি কেমন হচ্ছে এবং স্থানীয় প্রশাসন এই ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, সবশেষ খবরটি আপনি আমাদেরকে জানাবেন। শিকদার জোবায়ের। ঘূর্ণিঝড় রিমেল কিন্তু বিকেল থেকেই এদিকে প্রভাব ফেলা শুরু করেছে। বিশেষ করে এখানকার যে নদী বন্দরগুলো রয়েছে, পায়রা সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দরে 10 নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরে যত লঞ্চ, স্টিমার, ট্রলারগুলো ছিল সেগুলো কিন্তু তীরবর্তী এলাকায় চলে এসেছিল। এবং আজ যে জোয়ারের প্রভাব ছিল, জোয়ারের প্রভাবের কারণে পানি এত বেশি বেড়েছে, কিছু এলাকা রয়েছে বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা। বিগত দিনের যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের সময় কিছু এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছিল, সেই বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অনেক জায়গায় এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে চরমন্তাজ এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে সেখানে প্রায় 3000 মানুষ পানিবন্দী হয়ে গেছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে মানুষজনদেরকে উদ্ধার করে আশ্রয়ন কেন্দ্রে স্থান দিয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। আপনারা কি পরিমাণ মানুষকে আশ্রয় দিয়েছেন এবং তাদের শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে কিনা, কি কি ব্যবস্থা আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যন্ত 10,000 মানুষকে আমরা আশ্রয়কেন্দ্রে স্থান দিয়েছি এবং আরো মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে যারা প্রথম দিকে বুঝতে পারেনি। তারা এখন জোয়ারের পানি তাদের ঘরে ওঠার পরে অনেক আশ্রয়কেন্দ্রে লোকজন আসছে এবং তাদের গবাদি পশু সহ তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং আমরা তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। আমাদের চরমন্তাজ এবং চালিত বনিয়াতে আমাদের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে এবং অনেক মাছের ঘেরের মাছ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের ফসলের, বিশেষ করে আমাদের মরিচ এবং বাদাম এবং তিল ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি। এবং ধন্যবাদ। আমরা শুনেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা, পটুয়াখালী জেলায় মোট 703টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। সে সকল মুজিব কেল্লায় আজ
মানুষজন আশ্রয় নিয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। শুধুমাত্র রাঙ্গামালী এবং কলাপাড়া এই দুটি উপজেলায় প্রায় 20,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আমরা এমনটাই জেনেছি। আর পটুয়াখালী জেলার 8টি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, যে 8টি দ্বীপে বেড়িবাঁধি নেই, না থাকার কারণে ওই সকল এলাকায় যখনই কোনো জলাবদ্ধ অর্থাৎ জোয়ারের পানি যখন বেড়ে যায় তখন কিন্তু ওই সকল এলাকা প্লাবিত হয়ে যায়। এবং কয়েকটি দ্বীপ রয়েছে, 8টি দ্বীপের মধ্যে 7টি দ্বীপ রয়েছে যেখানে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র সাইক্লোন শেল্টার নির্মাণ হয়নি। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন সে সকল দ্বীপগুলোতে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ন কেন্দ্রের ব্যবস্থা করা হবে, অর্থাৎ ঘূর্ণিঝড় সাইক্লোন শেল্টার যেটি সেটার ব্যবস্থা করা হবে এমনটাই কিন্তু জানিয়েছেন। আর যেই জায়গাগুলোর কথা আমরা বলেছি, সিডোর, আয়লা, মহসিন সহ বিগত দিনের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যে বেড়িবাঁধগুলো রয়েছে সে সকল বেড়িবাঁধগুলোকে সংস্কার করা অর্থাৎ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি পটুয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে উঠেছে এবং পানি উন্নয়ন বোর্ডও বলেছে যে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য তারা স্কিম রেডি করে সেই জায়গায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করার জন্য তারা কাজ করবে। আর আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি একটি উপজেলার ভবনের বারান্দা দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু বাতাসের এত বেগ রয়েছে, তীব্রতা রয়েছে, ঘূর্ণিঝড় যেভাবে আঘাতটা আনছে এখানে কিন্তু দাঁড়িয়ে থাকাটাও কিন্তু কষ্ট হচ্ছে। তবে যতটা শক্তি সঞ্চয় করেছিল, যতটা শক্তি নিয়ে প্রভাব ফেলার কথা ছিল, আসলে মনে হচ্ছে যে অত বেশি প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছে অনুরোধ, আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করবেন। আমি আপনার মাধ্যমে দেখতে পেলাম যে আসলে বাতাসের গতিবেগ আসলে অনেকখানি বেশি এবং আপনার দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল। আপনার কাছে আমরা এই মুহূর্তে আমরা বলছি আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করতে থাকবেন। আমি একটু প্রসঙ্গ নিয়ে ডক্টর মোকাদ্দেম হোসেনের কাছে একটু আসতে চাই যে আসলে আমরা অনেকগুলো ঝড়ের নাম দেখেছি, মহসেন, বুলবুল, আরো অনেকগুলো বাস্তবতা আছে এখানে। এত ঘন ঘন কেন আসলে ঘূর্ণিঝড়গুলো আঘাত হানছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নিশ্চয়ই আছে, সেই ব্যাখ্যাটি আপনার কাছে শুনে। অনেক ধন্যবাদ। দেখুন, আমাদের প্রথমত যে নাজুকতা সেটি অন্যতম কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়া এবং গ্রিন হাউস ইফেক্ট। এবং এই বিশ্ব উষ্ণায়ন প্রক্রিয়ার পিছনে যে মূলত যে কারণগুলো আমরা লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে অতিমাত্রায় বিভিন্ন ধরনের গ্যাস নিঃসরণ, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড অন্যতম। কার্বন মনোক্সাইড থেকে শুরু করে তারপর আপনার ক্লোরোফ্লোরোকার্বন থেকে শুরু করে মার্কারি থেকে শুরু করে মিথেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্যাস। এবং এই গ্যাসগুলো যেটা হয় যে সেটা আমরা দেখতে পাই যে অ্যাটমসফিয়ার যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু তারা এক ধরনের গ্রিন হাউস প্রভাব তৈরি করে। গ্রিন হাউস একটা সিম্বলিক, প্রতীকী একটা বিষয়, যেটা আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের গ্রীষ্মমণ্ডলীয় শাকসবজি বা ফল ফলাদি উৎপাদনের জন্য মানে তাপমাত্রাকে নিয়ন্ত্রিত করে সেখানে করা হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই মানে গ্যাসের আধারগুলো একটা লেয়ারের মতো, মেঘের লেয়ারের মতো যখন বায়ুমণ্ডলে আসে, তখন দেখি সূর্য থেকে যে তাপমাত্রা সরাসরি মানে ভূপৃষ্ঠে পতিত হয় সেটা বিকৃত হয়ে আবার উপরে চলে যায় এবং তখন কিন্তু ভূপৃষ্ঠ আর ঠান্ডা হয়। কিন্তু গ্রিন হাউস লেয়ার সিম্বলিক মানে যে অবস্ট্রাকশন তৈরি করছে, বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই তাপমাত্রাটা আবার পৃথিবী পৃষ্ঠে চলে আসছে এবং পৃথিবী পৃষ্ঠে চলে আসার কারণে পৃথিবীর উষ্ণায়ন প্রক্রিয়াটা বেড়ে যাচ্ছে, ভূপৃষ্ঠের উষ্ণায়ন প্রক্রিয়া। এই ভূপৃষ্ঠের উষ্ণায়ন প্রক্রিয়ার সাথে আরেকটা জিনিসটা যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর যেহেতু নিম্নচাপগুলো তৈরি হচ্ছে সমুদ্রতে আপনারা জানেন, এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে মানে প্রচণ্ড ভয়ঙ্কর সাইক্লোন বা সুপার সাইক্লোন বা প্রবল সাইক্লোন এটা রূপ নিচ্ছে। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই তাপমাত্রা যখন সমুদ্রপৃষ্ঠের এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে প্রকৃতি একটা বিরূপ একটা নাজুক অবস্থা চলে যাচ্ছে এবং তখন সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু দেখুন যে দুর্যোগ মোকাবেলার জন্য ইতিমধ্যে রোল মডেল হিসেবে মানে পরিচিত হয়েছে বিশ্ব দরবারে, বিশেষ করে আমরা সাইক্লোন এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এই দুটো কিন্তু সত্য কথা। এবং আগে যে আমরা দেখতাম যে রিলিফ ভিত্তিক আমাদের একটা দুর্যোগ ব্যবস্থাপনা ছিল, এখন আমরা দেখতে পাই যে দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ সময়কালীন এবং দুর্যোগ পরবর্তী এই তিনটা ব্যবস্থাপনা কিন্তু মাঠ পর্যায়ে এবারও কিন্তু তিনটা টায়ারই কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু নেওয়া হয়েছে এবং এটা কিন্তু সফলতা অনেক আমরা দেখতে পাই। এবং পরবর্তীতে পুনর্বাসনের কর্মসূচি যেটা আছে সেটাও কিন্তু, যেটা মাঠ পর্যায়ে থেকে বলা হচ্ছিল যে টেকসই
ব্যবস্থাপনা, দুর্যোগের ক্ষেত্রে টেকসই ব্যবস্থাপনা আছে, কিন্তু বাঁধ নির্মাণের ক্ষেত্রে এবং বাঁধ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেখানে কিন্তু এই টেকসই ব্যবস্থাপনা না থাকার কারণে কিন্তু এই দুর্যোগগুলো, যেমন আজকে যে আমরা যেটা আজকে দেখলাম সাইক্লোন রেমিলের কারণে নিম্নাঞ্চলের 16টা জেলার উপকূলবর্তী 16টা জেলার নিম্নাঞ্চলের শত শত না হাজার হাজার গ্রাম তলিয়ে গেছে এবং 5 থেকে 6 ফুট পানি নিচে চলে গেছে এবং এটা জলোচ্ছ্বাস বলা হচ্ছে। এবং এই জলোচ্ছ্বাসের সঙ্গে যখন জোয়ার সৃষ্টি হচ্ছে তখন আরো কিন্তু 2 ফিট পানির মাত্রা বেড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে ঠিক মানে সন্ধ্যা পর্যন্ত ভাটা ছিল, কিন্তু এখন যে জোয়ারটা তৈরি হচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখি উপকূলবর্তী এলাকায় এই সাইক্লোনটা আসছে পড়েছে এবং যখন আসছে পড়েছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার গতিবেগ কিন্তু মানে যেমন বাড়ছে বাতাসের, একই সঙ্গে কিন্তু এই 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসটা কখনো কখনো 8 থেকে 10 ফুটের মধ্যে চলে যাচ্ছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পিরোজপুরের মঠবেড়িয়াতে ইতিমধ্যে আমাদের দেখেছি যে বেড়িবাঁধের বিশাল একটা অংশ ভেঙে গিয়েছে, পটুয়াখালীর চর মমতাজ এবং আপনার চারিতা বুনিয়া যেটা ইউনো সাহেব বললেন সেটা অলরেডি ভেঙে গেছে। সাতক্ষীরা কপোতাক্ষ নদের 10 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে এবং সেখানে যখন একটা ক্ষতির উদাহরণ দেই যে সেখানে মানে প্রায় 1,500 মেট্রিক টন আম হওয়ার কথা সেখানে এবং সে আমের 50 মেট্রিক টন একে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে চিংড়ি যে প্রতাপনগরে যে চিংড়ি ঘেরগুলো আছে মানে প্রায় শত সহস্র কোটি টাকা মানে ক্ষতির মুখোমুখি হয়ে গেছে। তো এটা শুধুমাত্র এই মানে কপোতাক্ষ নদের এলাকায় না, এটা শুধুমাত্র শ্যামনগর থেকে শুরু করে কালীগঞ্জ থেকে শুরু করে আপনার বাগেরহাট থেকে শুরু করে খুলনা কয়রা এলাকা থেকে শুরু করে একের বিস্তীর্ণ আপনার যে নোয়াখালী মেঘনা পর্যন্ত মেঘনার অবস্থাও খুব খারাপ, ওই নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই সমস্ত এলাকাগুলো কক্সবাজার পর্যন্ত। আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপার যেটা হয়েছে যে এই ভারী বৃষ্টিপাতের কারণে আমরা দেখতে পাই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত জেলাগুলো আছে সেখানে কিন্তু ভূমিধসের মানে ব্যাপক সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সেখানে কিন্তু দেখা যায় যে মানে যেখানে স্লোপে যে সমস্ত বাড়িঘরগুলো আছে সেখান থেকে মানুষকে কোনো অবস্থাতেই সরিয়ে নেওয়া যাচ্ছে না। প্রশাসন কিন্তু রীতিমতো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মানুষের মানে কোথায় যাবে। একটু বিরতি নিয়ে আমরা আসি। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই আলোচনায় শেষবারের মতো বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো আমাদের বরগুনা প্রতিনিধির সঙ্গে। সুমন শিকদার আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং তার কাছ থেকে বরগুনা সহ তার আশেপাশের জেলাগুলোর খবর আমরা নিব এবং তার সঙ্গে আমরা বিশ্লেষণ করব স্টুডিওতে। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। ফিরে আসছি একটু পরে। দর্শক আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আমরা আসলে বিরতির মাঝখানে শুনছিলাম আবহাওয়া অধিদপ্তর থেকে একটি ব্রিফিং করা হচ্ছে, তারা সবশেষ বলেছেন যে কথাটি বলেছেন সেটি আপনাদেরকে একটু জানাতে চাই। ধীরে ধীরে শক্তি কমে আসছে ঘূর্ণিঝড় রিমালের, তবে তারা আসলে এই পুরো উপকূল অতিক্রম করতে একটু অনেক লম্বা সময় নিতে পারে বলে তারা শঙ্কা করছেন। এখন ঘন্টায় 16 কিলোমিটার বেগে এটি উপকূলকে অতিক্রম করছে। তবে আগের চেয়ে একটি সুখবর হচ্ছে শঙ্কার জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় আসলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কম হবে বলে তারা আসলে সম্ভাবনা জায়গাটির কথা বলছেন। এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে বরগুনা থেকে আমাদের প্রতিনিধি যুক্ত হচ্ছেন সুমন শিকদার। সুমন, আপনাকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আপনি সকাল থেকেই তথ্য সংগ্রহ করছেন, অনেক রিস্ক নিয়ে আপনারা কাজ করছেন। তবে এখন আপনি উপকূলের মানুষ, আপনি এরকম অনেকগুলো ঝড়ও দেখেছেন, অনেকগুলো ঝড় থেকে মুক্ত হওয়ার পরে জনজীবনের স্বাভাবিকতা ফিরে আসতেও দেখেছেন। তবে আসলে যে প্রতিশ্রুতির বাস্তবতা থাকে এবং তার সঙ্গে বাস্তবতার যে মিল অমিলের সমীকরণটি আছে সেটি আসলে কতটুকু, আর এখন সবশেষ কি অবস্থা আপনার এলাকার? ধন্যবাদ শ্রাবণ আপনাকে। আমি আপনার শেষ যে প্রশ্নটি, এখন আসলে সবশেষ কি অবস্থা এই বিষয়টি একটু জানিয়ে রাখতে চাই। যে আমি যদি সবশেষ অবস্থাটি জানাতে চাই যে আজ রাত 8টা থেকে কিন্তু বরগুনায় আসলে যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা কোনো একটা ঝড় হচ্ছে এরকম একটি পরিস্থিতি কিন্তু রাত 8টা থেকে তৈরি হয়েছিল এবং এটি 10টা পর্যন্ত, 10টা কিংবা 10:30 পর্যন্ত স্থায়ী ছিল। তারপর থেকে কিন্তু এখন আবার ঝড় এবং যে দমকা হাওয়া ছিল সেটি দুটোরই কিন্তু তীব্রতা কমতে শুরু করেছে এবং এই মুহূর্তে ঝড় মানে ততটা নাই বললেই চলে, গুড়ি গুড়ি কিছু বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া রয়েছে। এবং আমি যদি পুরো এই যে ঘূর্ণিঝড়টির প্রক্রিয়াটি লঘুচাপ থেকে নিম্নচাপ এবং নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া
গতকাল কিন্তু আমরা দেখেছি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সাধারণত এই উপকূলীয় অঞ্চলে কিন্তু একটি বিরূপ আবহাওয়া এর আগের যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয়েছিল তাতে আমরা দেখেছি এবং বিশেষ করে সিডরের সময় যে আবহাওয়াটি ছিল সেটিও আমরা দেখেছি। সেই ঘূর্ণিঝড় এবং 10 নম্বর মহাবিপদ সংকেত আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। সেই আবহাওয়া অধিদপ্তরের যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল, এই মহাবিপদ সংকেতের সাথে বরগুনার যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেটি কিন্তু একটি ভিন্নতা ছিল, কারণ 10 নম্বর মহাবিপদ সংকেতের সময় এর আগের যে ঘূর্ণিঝড়গুলো ছিল সেই ঘূর্ণিঝড়গুলোতে কিন্তু এতটা স্বাভাবিক ছিল না। তবে এর মধ্যে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে জলোচ্ছ্বাস, যেটি বায়ুতাড়িত আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের কারণে হচ্ছে উপকূলের নদ নদীতে 2 থেকে 3 ফিট পর্যন্ত পানি বৃদ্ধি পাওয়ার কথা ছিল আজকে, এবং আজকের পর যে মধ্যরাতে যে জোয়ারটি হবে সেই জোয়ারে কিন্তু 8 থেকে 12 ফিট 15 ফিট পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। কিন্তু আমরা বাস্তব চিত্র যেটি দেখেছি সেটি হচ্ছে যে আজ দুপুরে যে জোয়ারটা হয়েছিল সেই জোয়ারে কিন্তু বরগুনায় 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছিল, এবং এই যে 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছিল এটি কিন্তু আমরা রিমেলের প্রভাব হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক পূর্ণিমা কিংবা অমাবস্যার জোয়ারেও 50-60 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়, এবং এর ফলে প্রতি বছরই কিন্তু এই যে জোয়ারের পানির প্রভাবে উপকূলীয় যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কিছু জায়গায় ভাঙা বেড়িবাঁধ থেকে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয় এবং বিশেষ করে ফসলি জমি নষ্ট হয়ে যায়। সেই পরিস্থিতি কিন্তু আমরা আজকেও দেখেছি যে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু একটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে এবং সেই ভাঙনের ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু স্বাভাবিক জোয়ারের সময় থেকে থাকে। এছাড়া ওই রকম কিন্তু বিস্তারিত আর কোনো ক্ষয়ক্ষতি বা দুর্যোগের যে প্রভাবের ফলে বিশেষ করে যে প্রভাবগুলো বিভিন্ন সময় পড়ে সেই প্রভাব কিন্তু আমরা দেখতে পাইনি। তবে আর একটা বিষয় একটু জানিয়ে রাখি যে বিভিন্ন সময় দুর্যোগ আসলে কিন্তু বরগুনার জেলেদের প্রাণহানির একটি সম্ভাবনা থেকে থাকে, কিন্তু এই দুর্যোগের সময় কিন্তু সেই সম্ভাবনা বললেই চলে, কারণ হচ্ছে 65 দিনের নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে এই উপকূলের জেলেরা কিন্তু এখন নিরাপদ আশ্রয় রয়েছে, ফলে জেলেদের এই যে সমস্যাটি সেটি নেই এবং জেলেরা নিরাপদে থাকায় স্বস্তিতে কিন্তু উপকূলবাসী। কিন্তু আজ রাতে যে জলোচ্ছ্বাসটি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জলোচ্ছ্বাসটি যদি আবহাওয়া অধিদপ্তর যেমনটি বলছে 8 থেকে 12 ফিট যদি উচ্চতার হয়ে থাকে তাহলে কিন্তু উপকূলের নিম্নাঞ্চল সহ বেড়িবাঁধের ভিতরে এবং বাইরে দুটি জায়গায় প্লাবিত হবে। এই ছিল আমার কাছে সুমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো তথ্য সংগ্রহ করবেন, পরবর্তী ঘন্টায় আপনি আমাদের মাধ্যমে অনেক তথ্য মানুষকে জানাবেন। আপনি নিরাপদে থাকুন। আমি আসলে এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলার জন্য একেবারে শেষ পর্যায়ে আমরা আছি। আমরা যেটি দেখলাম যে আসলে শঙ্কার জায়গাটি অনেকখানি কম, অধিদপ্তরে সেটি বলেছেন আমাদেরকে। তবে যেটি হোক না কেন ক্ষতি তো হচ্ছে, তারপরে তো আসলে পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং একটি দীর্ঘ প্রক্রিয়ার বাস্তবতা আছে এখানে। আসলে সেটির জন্য কতটুকু প্রস্তুতি দেখতে পাচ্ছেন অতীতের সঙ্গে তুলনা করে আপনি? ধন্যবাদ। সাধারণত দেখুন যে আমাদের দুর্যোগ পরবর্তী সময়ে যেটা হয় যে এটা সরকারি একটা নিরীক্ষা করা হয়, জরিপ করা হয় এবং এটা লস অ্যান্ড ড্যামেজ, এটাকে আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে এটাকে আমরা চিহ্নিত করি এবং সেই লস এবং ড্যামেজ যেটাকে আমরা বলি সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের পুনর্বাসন ব্যবস্থা নেওয়া হয়। প্রথমত যে জিনিসটা আসবে সেটি হলো যে যারা সাইক্লোন শেল্টারে গিয়েছে, প্রায় 8 থেকে 10 লক্ষাধিক লোক মানে মানুষ সাইক্লোন শেল্টারে গিয়েছে। এখন সাইক্লোন শেল্টারে হয়তো 1 বেলা 2 বেলা 3 বেলা তারা খাবার পাচ্ছে, কিন্তু বাড়িতে যে তাদেরকে কিন্তু আবার সেই নতুন করে কিন্তু আবার শুরু করতে হচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু এক ধরনের মানে নাজুকতা তাদের আছে, সেই জায়গাটা কিন্তু প্রশাসনকে এক ধরনের সহযোগিতা করতে হবে এবং তাদের যেভাবেই হোক না কেন তাদের ওই সময়গুলো মানে ক্রাইসিস পিরিয়ডটাকে সাপোর্ট দিতে হবে। সেকেন্ড যেটা যে দুর্যোগ পরবর্তী সময়ে যেটা আমরা দেখলাম যে পানি বেড়িবাঁধের ভিতরে এসে পড়েছে এবং সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পানির যে আধারগুলো সাধারণত পুকুর, খাবার পানির, সেই খাবার পানি আধার পুকুর এবং সেই জায়গাগুলোতে সব লবণাক্ত পানিতে একা রয়েছে। কাজে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটা একটা বড় একটা বিষয়, চ্যালেঞ্জ, এবং সেখানে কিন্তু পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। এটা না হলে পারে কিন্তু বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ এবং ডায়রিয়া হয়ে গরমের মধ্যে কিন্তু একটা নাজুকতা তৈরি করবে।
কাজে সেখানে কিন্তু একটা বড় ধরনের একটা মানে আমাদের মেডিকেল টিমের মাধ্যমে চ্যালেঞ্জ আছে এবং সেটাকে ইমিডিয়েটলি কিন্তু অ্যাড্রেস করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা নিশ্চয় করতে হবে। তার পাশাপাশি স্যানিটেশন কাঁচা যে সমস্ত মানে টয়লেটগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে, সেটাও কিন্তু একটা মানে রোগ ছড়ানোর একটা অন্যতম একটা ওয়ে আউট। আর চতুর্থত যেটা যে আমাদের বিভিন্ন ফসল ক্ষতি হয়েছে, যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে। সেখানে ক্যাশ ক্রপ, স্ট্যান্ডিং ক্রপ থেকে শুরু করে মাছের ঘের থেকে শুরু করে আপনার মানে যেটা আম ফল ফলালি যেগুলো সব আছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি যে কৃষকদেরকে এক ধরনের এগুলোকে নিরূপণ করে তাদেরকে অবশ্যই সহজ শর্তে তাদেরকে হয় লোন দিতে হবে অথবা তাদেরকে এক ধরনের গ্রান্ট ইন এইড যেটাকে আমরা বলি এককালীন ক্ষতিপূরণ দিতে হবে। এটা না করলে কিন্তু তারা এই অসহায় মানুষগুলো যেগুলো আমরা বলি নাজুক মানুষগুলো, যেটা নাজুক মানুষগুলোর নাজুকতা কিন্তু রয়ে যাবে। আর একটা হচ্ছে যে কমিউনিটি সার্ভিস, কমিউনিটি সার্ভিসগুলো যেগুলো মানে ডিসলোকেট হয়েছে এবং এক ধরনের ডিসরাপশন যেটাকে আমরা বলি, সেই কমিউনিটি সার্ভিসগুলোকে কিন্তু মানে দেওয়ার মাধ্যমে মানুষকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং আমরা একটা জায়গায় সবচেয়ে নাজুক সেটা হচ্ছে দুর্যোগ সময়কালীন এবং দুর্যোগ পূর্ববর্তী এবং দুর্যোগ পরবর্তী সময় মানুষের মানসিক যে অবস্থাটা, ট্রমাটাইজড হয়ে যায়, মানে এই জায়গাটা কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে। এবং এখানে সেই জায়গাটা যদি আমরা মানে নাজুকতা না পড়ি, সেখানে একটা কাউন্সিলিং এর ব্যাপার আছে এবং কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে কিন্তু মানসিকভাবে তাদেরকে সুস্থ রাখতে হবে এবং স্বাভাবিক রাখতে হবে। আর শিশু, নারী এবং যারা প্রেগনেন্ট উইমেন, তাদেরকে যারা সাইক্লোন শেল্টারে গেছে তাদের ব্যাপারে কিন্তু কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে, বিশেষ করে যারা মানে শারীরিক বা মানসিকভাবে যারা। ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে চাই শেষ সময়ের মধ্যে, আসলে টেকসই বেড়িবাঁধ নিয়ে তো আলোচনা আমরা কয়েক মানে দশক ধরে করে যাচ্ছি, হয় না কেন স্যার? না, এটা আমি মনে করি যে দেখুন এখানে সমন্বয়ের অভাব। কারণ দুর্যোগ ব্যবস্থাপনা যেটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব, খেয়াল করে দেখুন। আর পানি ব্যবস্থাপনা সেটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের, এবং পরিবেশ ব্যবস্থাপনা পরিবেশ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কিন্তু আমাদের ইন্টারমিনিস্ট্রিয়াল ইফেক্টিভ কোঅর্ডিনেটিং একটা কেন্দ্রীয় কমিটি আছে কিন্তু, খুব হাই পাওয়ার্ড বডি কিন্তু, যেটা স্ট্যান্ডিং অর্ডারস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অংশ হিসাবে সেই, এবং যেখানে একেবারে আপনার ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি পর্যন্ত আছে। এই জায়গাগুলোতে যদি আমরা সমন্বয় না করতে পারি, এই জায়গাগুলোতে যদি আমরা কার্যকর সমন্বয় না করতে পারি, সমন্বয় আমাদের আছে, কার্যকর সমন্বয় দরকার আছে, ফ্রিকোয়েন্ট আমাদের মনিটর করার ব্যাপার আছে, এবং এখানে টাস্ক ফোর্স আছে দুর্যোগ নিয়ন্ত্রণের জন্য, সেনাবাহিনী মানে নেভি, এয়ারফোর্স থেকে শুরু করে প্যারামিলিটারি আদার্স, এদের সহযোগিতায় কিন্তু আমাদের, এবং যেটাকে আমরা দেখি যে যুক্তরাষ্ট্রে যেটা আমরা দেখি যে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম, সেটাও কিন্তু আমাদের আসছে। কিন্তু সবাই মিলে ফায়ার সার্ভিস থেকে শুরু করে মেডিকেল টিম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সরকার থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে সবাই, এবং কমিউনিটি লোককে এম্পাওয়ার করা। এবং যদি সক্ষমতা তৈরি করতে পারি, আমরা স্থানীয় জনগোষ্ঠী সক্ষমতা তৈরি করতে পারি, তাদেরকে দুর্যোগ সম্পর্কে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, তাদেরকে যদি দুর্যোগের মানে বৈজ্ঞানিকভাবে তাদের শিক্ষিত করতে পারি, তাহলে তারা কিন্তু নিজেরাই অ্যাক্টর হয়ে যাবে, নিজেরাই। আজকে সময় শেষ হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে আমরা আমাদের সহকর্মীদেরকেও ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে এই দুর্যোগের ক্ষয়ক্ষতি যেন আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি এবং সেজন্য যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমরা সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আপনাদের সাথে আমার আগামীকালকে আবার দেখা হবে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছিলেন CSRM, জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত সবাইকে।